আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে মূলত আলোচনা করব নির্বাচন কেন্দ্রিক বেশ কিছু প্রসঙ্গ থাকবে, যেখানে জামাত, এনসিপি, বিএনপি, ইসলামী দল সমূহ সবার বিষয়েই কিছু কথা থাকবে। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমত আমি বেশ কিছু থিম ঠিক করেছি যে কি কি বিষয়ের উপরে পয়েন্টের উপরে কথা বলবো। পয়েন্টগুলি ক্রমান্বয়ে আমার আসবে ইনশাল্লাহ। তো প্রথমত যেটা, বিএনপি বেশ কিছুদিন যাবৎ, বিএনপি বলতে বিএনপির মূল যে মুখপাত্র তথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি অনেক ত্যাগী একজন নেতা, দীর্ঘদিন যাবৎ তিনি বিএনপির মহাসচিবের দায়িত্বে আছেন। ইতিপূর্বে তিনি বলতে শোনা গেছে তাকে যে তারা শরিয়া আইনে বিশ্বাস করেন না। তো এটা ছিল আসলে এক ধরনের বক্তব্য। যখন তাদের উপরে দক্ষিণপন্থী হিসেবে ট্যাগ লাগানো হচ্ছিল, তখন তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন। কিন্তু ভোট যত ঘনিয়ে আসছে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই তার কথাবার্তা, আচরণে একটি ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করতেছি। গতকালকে একটি কথায় দেখলাম তিনি বলছেন যে কোরআন সুন্নাহ ভিত্তিক আইন করবে বিএনপি। বিএনপি যদি জনগণ তাদেরকে ক্ষমতায় পাঠায়, ক্ষমতা পায়, তাহলে কোরআন সুন্নাহ ভিত্তিক আইন করবে। তারও আগে আর একবার বলেছিল যে কোরআন সুন্নাহর বাহিরে কোনো আইন করবে না। তো কোরআন সুন্নাহর বাহিরে আইন না করা এক জিনিস, আর কোরআন সুন্নাহ অনুযায়ী আইন করা ভিন্ন জিনিস। এরপরও তিনি এই দুটো কথাকে আমি একসাথেই কাছাকাছি অর্থে রাখছি, যদিও দুটো কথার অনেক ব্যবধান। যে কেউ অবৈধ পন্থায় যাবেন না, আর কেউ সরাসরি বৈধ পন্থায় চলবেন। মাঝখানে কিছু, মানে কেউ সুন্নাহ ভিত্তিক চলবেন, আর কেউ হারামে চলবেন না। হারামে না চলেও সুন্নাহর বাহিরে অনেক পথ খোলা আছে, মুবা অনেক পথ খোলা থাকে। তো এরকম ভাবে যে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না, কিন্তু চলমান কিছু আইন আছে যেগুলি সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না, সেগুলিকে এখানে সম্পৃক্ত করে নেয়। কিন্তু এখন তিনি যেই কথা বলছেন যে কোরআন সুন্নাহ অনুযায়ী আইন করবেন, তার মানে কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে কোনো একটা আইনও আর থাকছে না, এরকমটাই বোঝা যায়। যার সহজ সরল অর্থ হচ্ছে শরিয়া ভিত্তিক আইন করবেন তারা, আদতে কিন্তু তারা তা করবেন না। এখন এই কথা তিনি কেন বলছেন? এটিকে তাদের বিএনপির কি নির্বাচনী যেই প্রচারণার যেই মানুষের ভিতরে আমরা একটা দ্বিমুখী আচরণ দেখি, নির্বাচন সামনে আসলে জনগণের সাথে যেই প্রতারণামূলক কথা বলে সকল রাজনীতিবিদ, মির্জা ফখরুল সেটাই করছেন কিনা? আরো স্পষ্ট হয় যে ইদানিং দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাথায় বেশ টুপি দেখা যাচ্ছে। যেমন আজকে তিনি মনোনয়ন ফরম জমা দিতে গেছেন, সেখানেও তার মাথায় টুপি ছিল, রিক্সায় করে গিয়েছেন। তো এই জাতীয় ঘটনাগুলি আসলে আমাদের সমাজে চর্চা হয়ে আসছে। যদিও শুধু দোষগুলি দেয় ইসলামিক দলকে, যে ইসলামিক দল ইসলাম নিয়ে রাজনীতি করে বা ইসলামকে পণ্য বানায়। তো এটা তাদের উপর একটি তহমত হতে পারে। বস্তুত ইসলাম নিয়ে রাজনীতি করে মূলত ইসলামী দল বহির্ভূত যে দলগুলি আছে, যেমন আমরা ইতিপূর্বে দেখেছি শেখ হাসিনাকে, তিনি মাথায় পট্টি বেঁধেছেন, হাতের তসবিজও পেয়েছেন, একবারের জন্য ক্ষমতা চেয়েছেন, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে তিনি আর ক্ষমতা থেকে নামেননি। এইরকম কালচারগুলি আমরা সাধারণত যারা ইসলামের বাহিরে যে দলগুলি, তাদের থেকে আমরা দেখি যে তারা নির্বাচনী প্রচারণা শুরু করেন কোন একটা মাজার থেকে। নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি নামাজে থাকেন, প্রত্যেকটা ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। কোন কোন নেতা আছেন এক ওয়াক্ত নামাজ দুই মসজিদে যে দুই বেরই পড়ে ফেলেন। এরকমও ঘটনা দেখা যায় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। আমি বলবো এটা মূলত ইসলাম নিয়ে ব্যবসা করা, ধর্ম নিয়ে ব্যবসা করা। কিন্তু যারা সবসময় ধর্মকে পালন করেন, ধর্মকে চর্চা করেন, এবং যারা বলেন আমরা ক্ষমতায় গেলে ধর্মর অনুযায়ী দেশটা চালাবো, এবং তাদের মূল ম্যানিফেস্টোতে সেটাই থাকে, তাদেরকে আমি ধর্ম ব্যবসা বলতে পারি না। এরপরে আমি যদি ৮ দলের প্রসঙ্গে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে ৮ দল আমরা ইতিপূর্বে দেখেছি। বাংলাদেশ খেলাফত মজলিস, শুধু খেলাফত মজলিস, এরপরে জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ মোটামুটি সমমনা ৮টি দল তারা একসাথে জোটবদ্ধ হয়েছেন। এই ৮ দলে কখনোই জামাত প্রাধান্য বা জামাতি একমাত্র শক্তিশালী দল বা জামাতের সাথে সবাই জোটবদ্ধ হয়েছেন, এই কথাটা না ৮ দলের কেউ বলছে, না জামাত কখনো দাবি করছেন। কিন্তু ওই যে আমাদের বাঙ্গ সুশীল, তারা সবসময় ধরেই নিয়েছেন যে এটা মূলত জামাতের সংগঠন, জামাতি এদেরকে
চালাচ্ছেন বা জামাতি এদের মুরব্বী, জামাত সংশ্লিষ্ট বাকি সব দলগুলো। এটা তাদের একটি ধ্যান ধারণা, চিন্তা চেতনা, যে কারণে আমরা গতকালকে দেখেছি এনসিপি তারা এই 8 দলের সাথে যুক্ত হয়েছে। এলডিপি কর্নেল অলি আহমেদ তিনিও এই 8 দলের সাথে যুক্ত হয়েছেন। তো এনসিপিটা ব্যাপক আকারে প্রচার হয়েছে যে জামাতের সাথে যুক্ত হয়েছে, অথচ এখানে জামাত না, এখানে 8 দলের সাথে আরো 2টো দল বৃদ্ধি হয়েছে। মোট 10 দলের একটি নির্বাচনকালীন ঐক্য তাদের হয়েছে। আসন সমন্বয় তারা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে তাদের ভিতরে একটি চুক্তি হবে। কাউকে 30টা দিবেন, কাউকে 20টা দিবেন, কাউকে 10টা দিবেন, এভাবে তারা সমন্বয় করে চলবেন। মোট 10টি দল তারা আগামী নির্বাচনে পার্টিসিপেট করবেন। একসাথে একই বক্সে তাদের ভোটগুলি পড়বে, অর্থাৎ যেখানে মিনার থাকবে সেখানে অন্যটা থাকবে না, বা যেখানে থাকবে আপনার রিক্সা থাকবে সেখানে অন্য প্রতীক থাকবে না, আবার ঠিক যেখানে শাপলাকলি থাকবে সেখানে অন্যদের প্রতীক থাকবে না, যেখানে দাঁড়িপাল্লা থাকবে সেখানে অন্য 9 দলের প্রতীক থাকবে না। এভাবেই মূলত তাদের কথাবার্তা চূড়ান্ত হয়েছে। তবে কে কয় আসন পাবে এখনো সেটা চূড়ান্ত নয়। সেটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি তাদের ভিতরে সমস্যা তৈরি হবে। যেই সমস্যাটা আমরা দেখতেছি নিয়মিত পত্রিকার মারফত, মানে পত্রিকাগুলি এই 8 দল, ইতিপূর্বে যে 8 দল ছিল, এই 8 দলের ব্যাপক আকারে নেতিবাচক যত সংবাদ সেগুলি পরিবেশন করত, যে ইসলামী আন্দোলন 170টা চাইছে বা হেন তেন, এই ধরনের কথা বলে মূলত তাদের ভিতরে ফাটল ধরানো বা এলাকা ভিত্তিক তৃণমূলে যেই নেতা কর্মীরা আছে তাদের মনস্তাত্ত্বিক যেই শক্তিটা, সেই শক্তিটাকে নষ্ট করার জন্য একটি চক্রান্ত বিভিন্ন পত্রিকা মারফত আমরা দেখে আসতেছিলাম। সেগুলো আসলে ঢোপে টিকবে না। বাস্তবতা সময় বলে দিবে যে আসলে কে কয়টা আসন পাচ্ছে। এখন অবধি এই বিষয়টা এখনো নিশ্চিত হয়নি। গতকালকে দেখলাম আল্লামা মামুনুল হক তিনি বলেছেন যে আপাতত সকলেরই 300 আসনের প্রার্থী যার যার মতো দিবেন। যখন চূড়ান্ত হবে কে কোন আসনে হওয়ার যোগ্য বা কোন আসনে কার প্রভাবটা বেশি, তাকে সেই আসনে ছাড় দেওয়া হবে। তখন বাকি দলগুলি তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। এটা সময় আছে এখনো, কারণ মনোনয়ন প্রত্যাহারের আরো বেশ কিছুদিন পাবো। আজকে মাত্র মনোনয়ন দাখিলের শেষ দিন, সেই কারণে এখন হয়তো দাখিল সবারই করে ফেলছেন। মনোনয়ন প্রত্যাহারের আগে এই বিষয়টা চূড়ান্ত সুরা হয়ে যাবে। অতএব এই বিষয়টা নিয়ে আমাদের মনে হয় না খুব বেশি সমস্যা তৈরি হবে। তো এরপরে আমার যেই আলোচনার মৌলিক আজকের মূলত আমি যেই আলোচনাটা আনতে চাচ্ছি সেটা হচ্ছে জামাতের বিষয়ে বেশ কিছু প্রশ্ন আসছে। তার ভিতরে একটা হচ্ছে জামাত যেহেতু 71-এর মানবতা বিরোধী অপরাধী বা 71-এ বাংলাদেশ বিরোধী ছিল, সে কারণে জামাতের সাথে যে কেউ গেলেই তাদের গায়ে গন্ধ লেগে যায়, তাদেরকে গেল রব উঠে যায়। অথচ এই জামাতের সাথে যখন আওয়ামী লীগ ঐক্য করেছিল তখন এই সুশীলরা কোনো কথা বলেনি। ইভেন বিএনপি যখন ঐক্য করেছিল তখন আওয়ামী পন্থী সুশীলরা কথা বললেও বিএনপি পন্থী সুশীলরা চুপ ছিল। কিন্তু এখন এই 2 ঘরানার সুশীল যারা, বিএনপি পন্থী আওয়ামী পন্থী, দুনো ঘরানার সুশীলরাই এই যায় গেল রব উঠলো। এই রবের মুখে চুনকালি দিয়ে যেই পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে তার ভিতরে একটা পদক্ষেপ, যুগান্তকারী পদক্ষেপ হয়েছে যে এই মেজর আক্তার অবসরপ্রাপ্ত, তিনি কিছুদিন আগেই জামাতে যোগ দিয়েছেন। তিনি বলেছেন আমি নির্বাচন করব না, তবে জামাতের যেই এজেন্ডা, জামাতের যেই বক্তব্য আমার ভালো লাগে। এবং তিনি বলেছেন জামাত মূলত 71 বিরোধী যুদ্ধাপরাধীর দল না। তিনি বলেছেন যে জামাত স্বাধীনতার পরে সংগঠিত হয়েছে, বাংলাদেশ জামাত যেটা সেটা 1980-তে না কততে এদের দল গঠিত হয়েছে। অতএব এই জামাত তো 71-এর জামাত না। 71-এর জামাত ছিল পাকিস্তান জামাত। পাকিস্তান জামাত আর বাংলাদেশ জামাত এক না, এটা ওনার বক্তব্য, উনি এভাবেই মিডিয়াতে দিয়েছেন। এরপরে সর্বশেষ আমরা যেটা দেখলাম যে গতকালকে এই এলডিপি তথা কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, যিনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তিনিও এই দলে যুক্ত হয়েছেন। ওদিকে মেজর আক্তার সাহেব তিনিও মুক্তিযোদ্ধা, এদিকে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম তিনিও একদম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা, তিনিও এখন জামাতের সাথে জোটভুক্ত হচ্ছেন। তা এইগুলি জোটবদ্ধ হওয়াটা আসলে ইতিবাচক বিষয় আমি মনে করি। যদিও বাঙ্গুরা তারা সবসময় মূলত জামাতের বিপক্ষে 71-এর কারণে না, 71-এর কারণে হলে জামাতের যেই দোষ, এই দোষ আরো অনেকের ছিল, কিন্তু তাদের মূল বক্তব্য হচ্ছে ইসলাম তাদের গায়ে সহ্য হয় না, ইসলামে তাদের চুলকানি আছে, যে কারণে মূলত তারা কখনোই চায় না জামাত শক্তিশালী হোক, জামাতের সাথে স্বাভাবিক কোনো দল বা মধ্যমপন্থী দল জোটভুক্ত হোক, এটা তারা চায় না। বিএনপির সাথে যখন জোটভুক্ত হয়েছিল তখনও তারা নাক গলিয়েছিল। এখন যখন এদের সাথে এনসিপি
এলডিপি এরা যুক্ত হচ্ছে, এখনো তারা নাক গলাচ্ছে। আসলে তাদের নাক গলানোতে কিছু যায় আসে না। বাস্তবতা হচ্ছে যে জামাত আসলে কেমন দল। জামাতের গঠনতন্ত্রে কোথাও তারা বলেনি যে আমরা শরিয়া কায়েম করবো বা শরিয়া ভিত্তিক আমরা রাষ্ট্র চালাবো, বরং তারা জনগণের মতামতের ভিত্তিতেই স্বাভাবিক পর্যালোচনা করে তারা গণতান্ত্রিক পন্থায় দেশ চালাবেন, সেটাই তাদের এজেন্ডা। হ্যাঁ, এটা ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বলতে পারেন। ইসলামী আন্দোলন তারা যদি এককভাবে কখনো ক্ষমতা যেতে পারেন, তারা বলেছেন যে আমরা আফগানের ক্যাটাগরি, আফগান যেরকম ইসলামী রাষ্ট্র আছে আমরা সেভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করব। তবে এই দোষে দোষী করা কোনো ক্রমেই জামাতকে করার সুযোগ নেই। গতকালকে দেখলাম আমরা এনসিপির এক নেতার সাথে যমুনা টেলিভিশন টক শোতে এক আলোচক মানে উপস্থাপক যিনি মহিলা, তিনি খুব মানে পেঁচিয়ে ধরলেন এবং তাকে একেবারে জোরে মানে চেপে ধরলেন যে কেন জামাতে গেল, জামাতের এই দোষ ওই দোষ এন তেন অনেক কিছু বললেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে এখানে জামাতের সাথে আমরা গেছি আমাদের আদর্শ বিলীন করে দিয়ে নয়, বরং আমরা আমাদের মতো নির্বাচন করবো, তারা তাদের মতো নির্বাচন করবে। আর জামাত কখনোই তাদের এজেন্ডা ইসলামী রাষ্ট্র গঠন করা বা শরিয়া কায়েম করা, এটা কখনোই তাদের এজেন্ডায় নেই। তখন ওই উপস্থাপক বললেন যে তাদের আছে, এটা একেবারে করা। তাদের কিছু আলোচক এখানে এসে আমাদের এখানে বলেছে। তিনি বলেছেন না, এটা ডকুমেন্টারি না, আপনার যেটা বলেছে তার ব্যক্তিগত অভিমত, কিন্তু জামাতের যেই রয়েছে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রে এই বিষয়টা নেই। এই নিয়ে অনেক চড়াই উচ্চাই তর্ক বিতর্ক হয়েছে। আমি ওই ভদ্র মহিলাকে বলতে চাই যে যদি কারো বক্তব্য দিয়েই সেই দলের দলীয় এজেন্ডা আপনি নিয়ে আসতে চান এবং প্রমাণ করতে চান যে এটাই তাদের দলীয় এজেন্ডা, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ইতিপূর্বে বলেছিল আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, পরবর্তীতে বলছে আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না, গতকালকে বললেন আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক আইন করব, তাহলে এখন আপনি মির্জা ফখরুলকে কি বলবেন? আসলে এগুলি টোটালি আমরা রাজনৈতিক বয়ান হিসেবেই দেখতে চাই। নির্বাচন আসলে এরকম ভুরি ভুরি আমাদের আশা দিবেন, আমাদেরকে সামনে বিভিন্ন বক্তব্য তুলে ধরবেন, যেই বক্তব্যের শতকরা 90 থেকে 95% শুধুমাত্র আশার বাণী, মিথ্যা, এগুলির সাথে সত্যের কোনো সংমিশ্রণ থাকে না। 2-4% হয়তো সত্য থাকে, বেশিরভাগ তাদের মিথ্যার ফুলঝুরি। এখন তারা কৃষককে জড়িয়ে ধরবেন, কাদা বলতেছেন যে কাদা কাদা। যেমন আমি গতকালকে একটা ভিডিও দেখলাম রাশেদ খানের, আজকে রাশেদ খানের, তো রাশেদ খান যখন জড়িয়ে ধরলেন কৃষককে ধান খেতে গিয়ে, তারা বলতেছে আমার গায়ে কাদা, বলতে কাদা সমস্যা নাই, এটাই তো ভালো, আপনারই তো দেশের সম্পদ। এই কথাটা আসলে তাদের বর্তমানের কথা, কিন্তু এটা কি ভবিষ্যতে থাকবে? আমরা সাধারণত সেটা দেখি না। নির্বাচনের আগে এই কথাগুলি সকল নেতারাই বলেন, তারা সকলের সাথে হ্যান্ডশেক করেন, কিন্তু নির্বাচনের পরে এই লোকরাই তাদের ধারে কাছেও যেতে পারে না। পরিচয় টরিচয় দিয়ে কোনোভাবে গেলেও ইনিয়ে বিনিয়ে 1, 2, 4, 5, 10 ঘন্টা বসে থেকে তারপর হয়তো 1-2 মিনিটের সাক্ষাৎ পায় কিনা সেটাও সন্দেহ। এটা হচ্ছে বাস্তবতা। সর্বশেষ আমি যেই পয়েন্ট দিয়ে শেষ করে দেবো সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার পয়েন্টটা। বেগম খালেদা জিয়াকে আজকে মনোনয়ন দাখিলের শেষ দিন, 3টি আসনে তার পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। কিন্তু যেই বিষয়টা আমাদেরকে জানানো হয়েছে গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটা নমিনেশনে পেপারে তার টিপ সই দেওয়া হয়েছে, যেহেতু তিনি স্বাক্ষর করতে পারছেন না, তার টিপ সই দেওয়া হয়েছে। এখন আমার এই জায়গায় প্রশ্ন হচ্ছে যে বেগম খালেদা জিয়ার টিপ সইকৃত যে মনোনয়নপত্র জমা দিলেন, এই টিপ সই বা স্বাক্ষর এটার বাস্তবতা কি? এটার বাস্তবতা হচ্ছে যে আমি এই কাজটার অনুমতি দিলাম, তোমরা আমার পক্ষ থেকে কাজটা করো। আমি কোনো একটা অ্যাপ্লিকেশনে করলাম, অনুমোদন দিলাম, মানে ওই কাজে আমি সমর্থন দিলাম। এখন যদি আমি বেহুশ থাকি, আমি অচেতন থাকি, আমার সেন্স না থাকে, বা আমি কোনো কিছু শুনতে বুঝতে কোনো কিছুই পারতেছি না, বা কোনো কথা বলতে পারতেছি না, এই অবস্থায় আমার কেউ টিপ সই বা কোনো সই নিয়ে যদি কেউ এরকম একটা দলিল সামনে দাঁড় করায়, সেই দলিল কার্যত কি বৈধ হবে? সেটা কি আমার অনুমোদন হিসেবে ধরা হবে? ধরেন আমার একটা জমি আমি কেউ লিখে নিয়ে গেল, আমি অচেতন অবস্থায় আছি, এই অবস্থায় যদি কেউ আমার টিপ সই নিয়ে সে রেজিস্ট্রি সম্পাদন করে, পরবর্তীতে যদি আমি প্রমাণ করতে পারি যে যেই দিনে আমার টিপ সই নিয়েছে ওই সময় আমি অচেতন ছিলাম, এই দলিল কি বাস্তবে টিকবে? কোনো কোশ্চিন কালেও হবে এই দলিল সম্পাদন মানে ঠিকঠাক থাকবে? এটা থাকবে না, ঠিক থাকবে না, এটা জাল দলিল হিসেবে, প্রতারিত দলিল হিসেবে প্রমাণিত হবে। ঠিক আমার এই প্রশ্নটাই যে বেগম খালেদা জিয়া কি আদতে টিপ সই দেওয়ার মতো অবস্থায় আছেন কিনা? তিনি স্বেচ্ছায় যদি দিয়ে থাকেন, তিনি আমাদের জন্য অনেক গর্বের, এবং তিনি নির্বাচন করবেন সেটা আমরা যদিও আশা করছিলাম না, কারণ তিনি এখন যেই পর্যায়ে গেছেন নির্বাচনের ভার তার উপরে বহন করাটা অনেক কষ্টসাধ্য। এখানে আমরা চিন্তা করেছিলাম যে তাকে হয়তো নির্বাচন থেকে মুক্তি দিবেন, তার সুস্থতা কামনা করেছি, তিনি সুস্থ থাকলে হয়তো তাকে সর্বোচ্চ যে পদ, প্রেসিডেন্ট পদে তাকে আদিষ্ট করবেন।
এটা আমাদের একটা চিন্তা চেতনা ছিল, কিন্তু বিএনপি তার থেকে বেরিয়ে এসে তারা বেগম খালেদা জিয়াকে সামনে রেখে নির্বাচনে করাবেনই তারা। এই যখন তারা নিয়েছেন, তখন দেখলাম এই ধরনের একটা কার্যকলাপ যে বেগম খালেদা জিয়ার টিপসই নিয়ে তারা 3টি আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়ন জমা দিয়েছেন। আবার সাথে সাথে কিছু প্রার্থীও সেখানে রেখেছেন, ইনকেস যদি বেগম খালেদা জিয়া নির্বাচন করতে না পারেন বা কোনো ধরনের আল্লাহ না করুক দুর্ঘটনা ঘটে যায়, তাহলে ওই বিকল্প প্রার্থীরা সেখানে চূড়ান্তভাবে নির্বাচনে লড়বেন, এই ব্যবস্থাও তারা রেখেছে। তো এই অবস্থায় আমার মূল যে প্রশ্নটা হয়তো আমি বুঝাইতে পেরেছি, যে কারো কনসার্ন না নিয়ে, অর্থাৎ কারো অনুমোদন না নিয়ে, তার মানে হাতের ছাপটা নিয়ে কোনো জায়গায় মনোনয়নপত্র জমা দিলে সেই মনোনয়নপত্র বৈধ হবে কিনা এখন দেখার বিষয়। যে এই যারা আছেন, অফিসার আছেন, নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছেন, তারা কি আদতে এই মনোনয়নপত্রগুলি বৈধ ঘোষণা করেন কিনা। যদি বৈধ ঘোষণা করেন, তাহলে আমার প্রশ্ন থাকবে তারা কতটুকু করেছেন, তদন্ত করেছেন, তদন্ত ছাড়াই কি এই মনোনয়নপত্রটা তারা বৈধতা দিয়ে দিবেন। যেখানে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত আমরা দেখতেছি তিনি অচেতন অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। এই অবস্থায় তার পক্ষে কোনোভাবে আমি মনে করি যে টিপসই দেওয়ার কোনো সম্ভাবনা নেই, আর স্বাক্ষর তো করতে পারছেনই না তিনি। সেই অবস্থায় তার টিপসইর কতটুকু মূল্য থাকে, সেই প্রশ্নটা আমার রয়ে গেল। আশা করি এর জবাব আমরা সামনে পাবো, এবং আমরা চাই একটি স্বচ্ছ এবং সুন্দর একটি নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে মূলত মানুষের মৌলিক অধিকার সংরক্ষিত হবে। কিন্তু যদি জবরদস্তির যে নির্বাচন, সেই নির্বাচন আবারও দেখি, বা যে ছলচাতুরের নির্বাচন আবারও সেরকম কিছু দেখি, তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই হবে না। সর্বশেষ শেষ করে দিচ্ছি জনাব তারেক রহমান সাহেবের ভোটার আইডি হওয়া নিয়ে। তিনি দেখলাম 27 তারিখে ভোটার আইডি কার্ড করতে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, পরের দিনই দেখলাম তার বোধহয় সবকিছু কমপ্লিট। তো বিশেষ ক্ষমতায় তাকে এইভাবে সুযোগ দেওয়াটা, এটা কতটুকু বৈধতা, সেটাও প্রশ্ন এর আগেও আমি করেছিলাম, আজকে আবারও করছি। ইভেন এত দ্রুত যদি তার ভোটার সবকিছু কমপ্লিট হয়ে যায়, তাহলে যারা 2 মাস 3 মাস 4 মাস 5 মাস আগে ভোটার স্লিপ কমপ্লিট করেছেন, এখন অবধি তারা কোনো মেসেজ পাচ্ছেন না। এই ধীরগতির কারণটা কি? তার মানে মানুষ সকলে সমান না, এটা কি বোঝাইতে চাচ্ছেন? নির্বাচন কমিশন কি আইন সকলের জন্য সমান, এই নীতির থেকে বের হয়ে বরং আইন কারো কারোর জন্য কাজ করে, কারো কারোর জন্য কাজ করে না, এই নীতির উপরে তারা স্থির থাকতেছেন? এই প্রশ্নটা রেখে আজকের মতো আমি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।